আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর টপিক হলো ইতিহাসের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবং সাথে ডিটেইলড কোশ্চেনের আলোচনা। প্রথম কোশ্চেন দেখে নিই যে 1919 সালের আইন কী নামে পরিচিত ছিল। যদি 1919 সালের আইনের কথা জিজ্ঞেস করা হয় আমরা দেখব সাইমন অ্যাক্ট, এরকম কোনো অ্যাক্ট নেই, সাইমন কমিশন আছে। সাইমন কমিশন কত সালে তৈরি হয়েছিল? 1927 এবং ভারতে এসে পৌঁছেছিল তারা 1928 ফেব্রুয়ারিতে। তাহলে সাইমন অ্যাক্ট এটি হলো না। মন্টফোর্ট অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট আমরা জানি যে 1919 এটি লাগু হয়েছিল। তাহলে এটি হবে সঠিক উত্তর। এবং আরেকটু এই বিষয়ে জেনে নিই যে 1919 এটি লাগু হলেও এটির ঘোষণা হয়েছিল 1917। তাহলে এরপরে নেক্সট অপশনটিও দেখে নিই যে মরলেমিন্টো অ্যাক্ট কবে? 1909 আমরা জানি। এবং রাওলাট অ্যাক্ট, এক্ষেত্রে দেখো রাওলাট অ্যাক্ট এটিও 1919-এরই ঘটনা। রাওলাট অ্যাক্ট আমাদের ভারতীয়দের যে পিসফুল প্রোটেস্ট এবং অন্যান্য যে বিষয়গুলির উপর বিধিনিষেধ এবং তাদের বিনা বিচারে গ্রেপ্তার করে নেওয়া যেতে পারে এরকম যে আইন, একটি স্বৈরাচারী আইন, সেই আইনটি ছিল রাওলাট অ্যাক্ট, 1919-এর ঘটনা। তো তাহলে এই ক্ষেত্রে দুটি উত্তর সঠিক হলেও আমি যেহেতু প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি তাই সেখানে মরলেমিন্টো ফোর্ট অ্যাক্ট এটিকেই, মরলেমিন্টো নয়, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট এটিকেই সঠিক উত্তর ধরা হয়েছিল। এক্ষেত্রে আরেকটু বলে দিই যে মন্টেগু তিনি ছিলেন কে? ভারতের সেক্রেটারি অফ স্টেট এবং চেমসফোর্ড যিনি ছিলেন তিনি ছিলেন ভারতের ভাইসরয়। এবার একটি ঘটনা যে এই যে সেক্রেটারি অফ স্টেট এবং ভাইসরয় এই পদ দুটি কখন ভারতে ইন্ট্রোডিউস করানো হলো, অর্থাৎ কখন শুরু হলো? যখন 1958 এর ভারত শাসন আইন অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1958 প্রচলন হলো, তখন আমাদের তখন আমাদের যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে ছিল তার পদটিকে বলা হলো সে হবে ভাইসরয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তিনি হয়ে গেলেন ভাইসরয়। এবং আরেকটি নতুন পদ তৈরি হলো, তার নাম হচ্ছে সেক্রেটারি অফ স্টেট। তো যদি বলা হয় যে ভাইসরয় বা সেক্রেটারি অফ স্টেট কখন থেকে শুরু হলো? 1958 থেকে। এরপরে দেখে নিই নেক্সট কোশ্চিন হলো আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন কে? অর্থাৎ আর্য সমাজের যে প্রতিষ্ঠাতা তার নাম। অপশন হলো লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, দয়ানন্দ সরস্বতী এবং অরবিন্দ ঘোষ। দয়ানন্দ সরস্বতী হবে সঠিক উত্তর। আমরা জানি দয়ানন্দ সরস্বতী সম্বন্ধে আরেকটু জেনে নিই যে তিনি একটি বই লিখেছিলেন, তার নাম কি ছিল? সত্যার্থ প্রকাশ। এবং তার একটি বাণী ছিল যেটি পরীক্ষাতে আসে যে কাম টু বেদাস, অর্থাৎ হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, সেই অনুযায়ী সমাজে চলাফেরা করা উচিত, এই বিষয়ে আহ্বান দিয়েছেন। কাম টু বেদাস এই বাণীটি হলো কার? দয়ানন্দ সরস্বতী। আরেকটি অপশন যে অরবিন্দ ঘোষ, তার একটি বই মাঝে মাঝে পরীক্ষাতে আসে, সেটি হলো দ্য লাইফ ডিভাইন। জিজ্ঞেস করা হতে পারে যে দ্য লাইফ ডিভাইন বইটির লেখককে, উত্তর হবে অরবিন্দ ঘোষ। এরপরে দেখে নিই নেক্সট কোশ্চেন, আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে? অর্থাৎ আলিগড় আন্দোলনের যে শুরু কে করেছিলেন সেটি উত্তর হবে সৈয়দ আহমেদ খান। তিনি আলিগড় আন্দোলন শুরু করেছিলেন মুসলিম সমাজে যে আভ্যন্তরীণ সংস্কার তার উদ্দেশ্যে। এবার তার একটি তৈরি ইউনিভার্সিটি আমরা জানি আলিগড় ইউনিভার্সিটি, যার পূর্ব নাম ছিল মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, অর্থাৎ মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এর প্রতিষ্ঠাতা হলেন স্যার সৈয়দ আহমেদ খান। এখানে আরেকটি অপশন দেখো যে থিওডোর বেক, এই থিওডোর বেক ছিলেন এই মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের ফার্স্ট প্রিন্সিপাল। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখে নিই যে আমাদের কাকে ভারতের রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হচ্ছে? রেনেসাঁস অর্থাৎ নবজাগরণ অর্থাৎ পুরনো ধ্যান ধারণা ত্যাগ করে নতুনভাবে আমাদের সমাজের যে জাগরণ সেটি হলো নবজাগরণ বা রেনেসাঁস। তো ভারতের রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হচ্ছে? রাজা রামমোহন রায়কে। তাকে ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া এটিও বলা হয় রাজা রামমোহন রায়কে। তারপরে তাকে আরও বলা হয় যে ভারতের
ইরাসমাস, যদি জিজ্ঞেস করে ভারতের ইরাসমাস কাকে বলা হয়, সেটি হবে রাজা রামমোহন রায়। এই ইরাসমাস কে ছিলেন? তিনি ছিলেন নেদারল্যান্ড, ইউরোপের একজন সমাজ সংস্কারক, যিনি নিউ টেস্টামেন্ট যে আছে, নিউ টেস্টামেন্ট তার সংস্কার করেছিলেন, সেখানে নতুন কিছু লিখেছিলেন। যাই হোক, তো ভারতের ইরাসমাস কাকে বলা হচ্ছে? ভারতের ইরাসমাস হচ্ছে রাজা রামমোহন রায়। আবার আরেকটা জিনিস বলে যে ট্রেডিশনাল মডার্নাইজার, ট্রেডিশনাল মডার্নাইজার, যাই হোক, ট্রেডিশনাল মডার্নাইজার কাকে বলা হচ্ছে? এই ক্ষেত্রে উত্তর হবে বিদ্যাসাগর, বিদ্যাসাগর। তাহলে রেনেসাঁস, মডার্ন এইসব বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত কারা কারা দেখলাম, যে রাজা রামমোহন রায়, তাকে ভারতের ইরাসমাস, নবজাগরণের জনক এবং ভারতের রেনেসাঁসের ভোরের শুকতারা ইত্যাদি বলা হচ্ছে রাজা রামমোহন রায়কে, কিন্তু ট্রেডিশনাল মডার্নাইজার যে বলা হচ্ছে সেটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট কোশ্চেন দেখে নিই, যে কে সুভাষ বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো পিকে সাইগল, তিনি অবশ্যই ছিলেন, শাহনওয়াজ খান তিনিও ছিলেন, এবং জিএস ঢিলন তিনিও ছিলেন, কিন্তু ক্যাপ্টেন মোহন সিং ক্যাপ্টেন মোহন সিং তিনি ছিলেন না। এই ক্ষেত্রে বলে দিই যে তিনি কেন ছিলেন না। প্রথমে আজাদ হিন্দ ফৌজ ছিল না, এর নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা ইন্ডিয়ান ন্যাশনাল ফোর্স, ইন্ডিয়ান ন্যাশনাল ফোর্স। এবার ইন্ডিয়ান ন্যাশনাল ফোর্স তৈরি করেছিলেন কে? ক্যাপ্টেন মোহন সিং। কত সালে? 1942-তে। কাদের নিয়ে? যারা ভারতীয় সৈনিক কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিদের বিরুদ্ধে ইংরেজদের তরফ থেকে লড়াই করতে গিয়ে জাপানিদের হাতে বন্দী হয়েছিল, তাদের নিয়ে তৈরি এই ইন্ডিয়ান ন্যাশনাল ফোর্স, এটি তৈরি করেছিলেন মোহন সিং 1942-এ। কোথায়? যদি বলা হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল ফোর্স কোথায় তৈরি হয়েছিল, সেটি হবে সিঙ্গাপুর, সিঙ্গাপুর, ঠিক আছে। কিন্তু আরেকটি জিনিস মনে রাখতে হবে যে তাহলে আজাদ হিন্দ ফৌজ হলো কখন? এখান থেকে এবার হবে কি, যে কোনো এক কারণে জাপানি কমান্ডারদের সঙ্গে ঝামেলার কারণে মোহন সিং তিনাকে গ্রেপ্তার করে নেওয়া হয়। এবার হবে কি, যে পুরো এই যে ইন্ডিয়ান ন্যাশনাল ফোর্স, তার দায়িত্ব রাসবিহারী বোস, আমাদের আরেকজন স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বোসের হাতে চলে আসলো। এবার এই রাসবিহারী বোস তিনি ভারত থেকে সেই সময় সুভাষচন্দ্র বসু বিদেশে বেরিয়ে গেছেন। তো এবার সেই সুভাষচন্দ্র বসুকে 1943-তে তিনি এই ইন্ডিয়ান ন্যাশনাল ফোর্সের কমান্ডার, মানে অর্থাৎ তার চিফ হিসেবে তার হাতে তুলে দিলেন 1943-তে। স্থান কোথায়? রেঙ্গুন। 1943-তে রেঙ্গুনে কে? সুভাষচন্দ্র বোস, তিনি হেড। তো এই ক্ষেত্রে কী হলো, তাহলে ক্যাপ্টেন মোহন সিং থাকলেন না, কিন্তু বাকিরা থাকলেন। তো আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে কোথায় আজাদ হিন্দ ফৌজ সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেওয়া হয়েছিল, তিনি হলে সেটা স্থান হবে রেঙ্গুন, এবং কে তুলে দিয়েছিলেন? রাসবিহারী বসু। আর যদি বলা হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল ফোর্স, সেটি বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিও বলা যেতে পারে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সেটি কোথায় তৈরি হয়েছিল, সেটি হবে সিঙ্গাপুর। তাহলে আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1958। এবার 1954 কী ঘটেছিল, যে একটি উডস ডিসপ্যাচ, চার্লস উড নামে একজন ইংলিশ একজন কর্মচারী বলতে গেলে একজন অফিসার ছিলেন, তিনি একটি ডিসপ্যাচের মধ্যে দিয়ে ভারতের শিক্ষা ব্যবস্থার প্রচারের উদ্দেশ্যে তিনি একটি ডিসপ্যাচ দিয়েছিলেন, তার নাম ছিল উডস ডিসপ্যাচ। তো এবার এই উডস ডিসপ্যাচ অনুযায়ী ভারতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। সেই ক্ষেত্রে 1954-এর ঘটনা এটি, উডস ডিসপ্যাচ। এখান থেকে 3টি প্রেসিডেন্সি, তখন ভারত 3টি প্রেসিডেন্সিতে ভাগ ছিল। একটা হচ্ছে ক্যালকাটা, একটি ছিল বম্বে, এবং আরেকটি ছিল মাদ্রাজ। তো এই 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলো, কলকাতা বিশ্ববিদ্যালয়, বম্বে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। তো কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হলো? তাহলে উডস ডিসপ্যাচ 54, তার 3 বছর পরে, অর্থাৎ 1857-এ উডস ডিসপ্যাচ অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো। বোম্বেও সেম এবং মাদ্রাজও সেম, 1857। এরপরে কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? মুসলিম লীগ তাদের একটি অধিবেশন হয়েছিল লাহোরে কবে? 1940-তে একটি অধিবেশন ঘটেছিল। সেখানে তারা বলছে যে আমাদের একটি আলাদা দেশ লাগবে, একদম পুরো ওদের রেজলিউশন পাসের মধ্যে দিয়ে তারা একটি প্রস্তাব গ্রহণ করেছিল, যেটি ছিল 1940-এর লাহোর অধিবেশনে মুসলিম লীগের। তো উত্তর হবে লাহোর অধিবেশন 1940, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখে নিই, গান্ধীজি ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল?
এবার গান্ধীজির প্রসঙ্গে আসি। গান্ধীজি ভারতে কবে আসলেন? 1915, 1915 সালে তিনি সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসলেন। এবার আসার পর তিনি দেখলেন যে চম্পারণ নামে একটি জায়গা, সেখানে কৃষকরা সবাই আন্দোলন করছে। কোন কৃষক? তারা সবাই ছিল নীল চাষি। নীল চাষি নীল চাষিরা তাদের আন্দোলন করছে, বলছে যে আমাদের সরকার, যারা নীলকুঠির সাহেব, তারা জোর করে আমাদের দিয়ে নীল চাষ করাচ্ছে। এই বিষয়ে তারা প্রতিবাদ করতে শুরু করলো। সেই নীল চাষিদের সঙ্গে তিনি এই যে গণ আন্দোলনে যোগ দিলেন কে? গান্ধীজি। কত সালে? 1917 সালে চম্পারণে এই আন্দোলন হয়েছিল। এই আন্দোলনের ফলে কি হলো? একটি সিস্টেম ছিল, 3 কাঠিয়া সিস্টেম। 3 কাঠিয়া, আমরা জানি যে 1 বিঘা জমি, 1 বিঘা, আমাদের এদিকে বিঘা যদিও কোনো নয়, অ্যাকচুয়ালি একরেই মাপা হয় সব, বাট 1 বিঘা জমিকে 20 ভাগ করা হলে তাকে বলা হচ্ছে 1 কাঠা। প্রত্যেকটি ভাগকে, তার মধ্যে 1/3, অর্থাৎ 20-র মধ্যে 3 ভাগ, 1/3 নয়, 3 ভাগ, 3 কাঠিয়া, অর্থাৎ 3 কাঠা। 1 বিঘার মধ্যে 3 কাঠা জমিতে তোমাকে নীল চাষ করতেই হবে। এই ছিল আইনে, এই ছিল তখনকার নিয়ম। নীল চাষি মানে বাংলার কৃষকদের, যদিও চম্পারণ বিহার, তখন বিহার বাংলারই অংশ ছিল, সেই চম্পারণের চাষিদের বাধ্য করা হতো। কিন্তু এই আন্দোলনের পর এই 3 কাঠিয়া ব্যবস্থা সরকার তুলে দেয়। এরপরে নেক্সট কোশ্চেন দেখি, তাহলে উত্তর হলো কি? চম্পারণ 1917 সালে গান্ধীজির প্রথম গণ আন্দোলনের অভিজ্ঞতা। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত যদি বলা হয় কে প্রবর্তন করেন, উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। সাল কত? সাল ছিল 1993। এবার ঘটনা হচ্ছে যে 1993-তে চিরস্থায়ী বন্দোবস্ত একবারে আসেনি। প্রথমে কি হলো? 5 সালা বন্দোবস্ত। ওয়ারেন হেস্টিংসের শাসনকালে 5 সালা, 5 ইয়ার, 5 বছরের জন্য কোনো এক জমিদারকে জমি দেওয়া হলো, তুমি প্রত্যেক বছর আমাদেরকে খাজনা দেবে, এই 5 বছর ধরে তুমি সেই জমি চাষ করবে, অর্থাৎ তোমার আন্ডারে থাকবে সেই জমি। 5 ইয়ার যে 5 সালা বন্দোবস্ত, সেটি কত সালে? 1772 থেকে 1777 অবধি 5 সালা চললো। কিন্তু তারা দেখছে, ইংরেজরা, যে না, এতে ভালো আমাদের রেভিনিউ আসছে না, তাই তারা বলছে না, এরপর থেকে হবে 1 সালা বন্দোবস্ত, 1 ইয়ারের জন্য দেওয়া হবে। এবার 1 ইয়ারের জন্য কতদিন? প্রত্যেক বছরই তোমাদের নতুন আবার নিলাম হবে, যে নতুন কাউকে দেওয়া হতে পারে, তুমি যদি ঠিকঠাক দাম না দিতে পারো। এই 1 সালা বন্দোবস্ত কবে? 1777-এ। এবার কিছুদিন 1 সালা চলার পর, এবার যখন কর্নওয়ালিস আসলেন, তিনি দেখছেন যে না, 1 সালাতে হবে না, আমরা এক কাজ করি, বরং 10 সালের প্রত্যেকজনকে 10 বছরের জন্য দিয়ে দিই জমি, যে তোমরা 10 সালা বন্দোবস্ত। কত? 1990-তে বলছে যে 10 বছরের জন্য তোমরা চাষ করো। তারপরে আমাদের 10 বছর ধরে একজনই চাষ করো, কারণ তোমরা তো 1 বছর হলে কি হচ্ছে, যে তারা যত পাচ্ছে শুধু নিজেদের জন্য মুনাফা কাজ করার জন্য কৃষকদের উপর অত্যাচার শুরু করে দিচ্ছে ইত্যাদি। যাই হোক, তো এবার 10 সালা বন্দোবস্ত সেটি পরে রূপান্তরিত হয়ে 1993-তে তাকে বললো চিরস্থায়ী বন্দোবস্ত করে দিল। ঠিক আছে, যে তুমি যতদিন ধরে ঠিকঠাক দিতে পারবে রেভিনিউ আমাদের, ততদিন তোমার কাছে থাকবে জমি। এটি হলো চিরস্থায়ী বন্দোবস্ত। এরপরে তাহলে যদি বলে ওয়ারেন হেস্টিংস, তার ক্ষেত্রে কী আসতো? 5 সালা এবং 1 সালা, এটি হলো ওয়ারেন হেস্টিংসের, এবং 10 সালা এবং চিরস্থায়ী সেটি হলো লর্ড কর্নওয়ালিসের। এরপরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন কে? প্রথম মুসলিম সভাপতি, এই ক্ষেত্রে উত্তর হবে বদিরুদ্দিন তৈয়বজি। বদিরুদ্দিন তৈয়বজির ক্ষেত্রে আমরা দেখো, প্রথমে জাতীয় কংগ্রেসের হিস্ট্রি তো অনেক বড়, তবে একটু বলে দিই যে জাতীয় কংগ্রেস প্রথমে কত হলো? 1885 কোথায়? গোকুল দাস তেজপাল কলেজ, বম্বে। কতজন? 72 জন লোক নিয়ে, অর্থাৎ 72 জন পার্টিসিপেন্ট নিয়ে এটি তৈরি হলো। এক্ষেত্রে প্রথম যে অধিবেশন, বম্বে অধিবেশন, সেখানে কে ছিল তোমাদের সভাপতি? প্রথম বছর সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, এবার তোমাদের যদি বলা হয় যে প্রথম, এবার দ্বিতীয় কে ছিলেন? দ্বিতীয়বার যে অধিবেশনটা ঘটলো, দ্বিতীয় অধিবেশন কোথায়? দ্বিতীয় অধিবেশন হলো কলকাতা, তখন ক্যালকাটা। তো যাই হোক, তো কলকাতাতে দ্বিতীয় অধিবেশন, কে ছিলেন সেই সময় সভাপতি? প্রথম বছর এটি, প্রত্যেক বছরই একজন করে চেঞ্জ হচ্ছেন। যাই হোক, প্রথমে হলেন 1885-এ, এরপর 1886-এ কলকাতা থেকে দাদাভাই নৌরোজি। ঠিক আছে, এই যে দাদাভাই নৌরোজির অধিবেশন, অর্থাৎ তার সভাপতিত্বে যে কলকাতা অধিবেশন, এখানেই প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল, বন্দে মাতরম। ঠিক আছে, এবং এই যে তৃতীয় হচ্ছে মাদ্রাজেই কে ছিলেন? এই যে বদিরুদ্দিন তৈয়বজি। কত সালে? তাহলে
1887 মাদ্রাজ অধিবেশনেই এই বদিরুদ্দিন তৈয়বজি তিনি প্রথম মুসলিম সভাপতি হিসেবে জাতীয় কংগ্রেসের দায়িত্ব সামলেছিলেন। এই ছিল আজকের ভিডিও। মোট 10টি কোশ্চেন দিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি যাতে তোমরা বোর না হয়ে যাও, তাই এই 10টি কোশ্চেন আরেকবার রিভাইজ করে নিই, ঠিক আছে? যেমন প্রথম কোশ্চেন, 1919 সালের আইন রাওলাট অ্যাক্ট এবং মন্টেফোর্ট দুটোই অ্যাক্ট হবে। দ্বিতীয় কোশ্চেন, আর্য সমাজ প্রতিষ্ঠা দয়ানন্দ সরস্বতী, তার বই সত্যার্থ প্রকাশ, কাম টু বেদাস তার বাণী, এবং অরবিন্দ ঘোষের একটি বই হলো দ্য লাইফ ডিভাইন। তারপরে আলিগড় আন্দোলনকে সৈয়দ আহমেদ খান। তারপরে ভারতীয় রেনেসাঁসের জনক বা ভারতীয় রেনেসাঁসের নবজাগরণের ভোরের শুকতারা রাজা রামমোহন রায়কে বলা হচ্ছে, ঠিক আছে? এবার আজাদ হিন্দ ফৌজ এই সদস্য কে ছিলেন না? ক্যাপ্টেন মোহন সিং। কারণ কি? তিনি সেই সময় জেলে ছিলেন, বন্দি। কোথায়? জাপান, ঠিক আছে? তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 প্রতিষ্ঠিত হয়েছিল উডস ডিসপ্যাচ অনুযায়ী, ঠিক আছে? উডস ডিসপ্যাচ 1954 অনুযায়ী। কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব? সেটি 1940 লাহোর অধিবেশন। এবং গান্ধীজির গণ আন্দোলন প্রথম চম্পারণ। এরপরে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। এরপর জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদিরুদ্দিন তৈয়বজি। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাস ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।